হ্যালো বন্ধুরা, আমি প্রতিভা কর্মকার, বাংলা বিষয়ের একজন শিক্ষিকা। এখন যারা ক্লাস 10-এ উঠেছো তাদের বাংলা সংক্রান্ত বিষয়ে আলোচনা ভিত্তিক বেশ কিছু ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ক্লাসগুলো যদি তোমরা ভালো করে শোনো তাহলে তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। তোমরা যদি উপকৃত হও বা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমিও অনুপ্রাণিত হব। তোমরা ক্লাস 10-এ উঠে গেছো, ইতিমধ্যে তোমাদের কাছে সিলেবাসটাও এসে গেছে। প্রথম সামেটিভে তোমাদের কি কি থাকবে? প্রথম সামেটিভ যেটা হবে সেখানে প্রথমেই তোমাদের থাকবে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু বলে একটা গল্প আছে। 3টে কবিতা রয়েছে, তার মধ্যে আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা আর অশোকী একজন। একটা প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। ঠিক আছে, এর সাথে রয়েছে ব্যাকরণ, ব্যাকরণে রয়েছে কারক, বিভক্তি ও অকারক, এবং নির্মিতি অধ্যায় যেখানে রয়েছে ই টু বি অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। আর কোনি যে উপন্যাসটা, মতি নন্দীর যে কোনি উপন্যাসটা রয়েছে তার 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। জ্ঞানচক্ষু গল্পটা শুরু করতে গেলে আগে লেখিকা সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে। লেখিকা, জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী, যার জন্ম 1909 খ্রিস্টাব্দে। বুঝতেই পারছো, স্বাধীনতার বহু বছর আগে কিন্তু তার জন্ম। কলকাতাতেই তার জন্ম। সেই সময় তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে পরিবার ছিল খুব রক্ষণশীল পরিবার, এবং রক্ষণশীল পরিবার থাকার কারণে আশাপূর্ণা দেবীর প্রথাগত যে শিক্ষা অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে যে শিক্ষা সে শিক্ষা কিন্তু হয়নি, তিনি পাননি। তাই বাড়িতেই তার শিক্ষা চলে, অর্থাৎ তার যে বড় বড় দাদারা ছিলেন সেই দাদারা যে গৃহশিক্ষকের কাছে পড়তেন, তিনি যখন তাদের পড়াতে আসতো তার সেই পড়া শুনে শুনে তিনি কিন্তু তার পড়াগুলো করতেন। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল অনেক বেশি। খুব ছোটবেলা থেকে তিনি গল্প, কবিতা এগুলো লিখতেন। মাত্র 14 বছর বয়সে তার প্রথম শিশু সাথী, তখনকার দিনে শিশু সাথী নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় তার প্রথম কবিতা বেরোলো। এবং তার যে ছোট গল্প, ছোটদের নিয়ে যে ছোট গল্প, প্রথম ছোট গল্প হিসাবে বেরোলো ছোট ঠাকুরদার কাশি যাত্রা, এই গল্পটা। ছোট ঠাকুরদার কাশি যাত্রা, এই ছোট গল্পটা তার প্রথম ছোটদের জন্য গল্প। এবং বড়দের জন্য প্রথম ছোট গল্প হলো প্রেম ও, ছোট গল্প না, প্রথম তার উপন্যাস হলো প্রেম ও প্রয়োজন। আশাপূর্ণা দেবী তার যে গল্প উপন্যাস গুলো লিখেছিলেন তার বেশিরভাগ বিষয়বস্তু ছিল সামাজিক এবং পারিবারিক। সমাজে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো, চারপাশে যেগুলো ঘটছে সেই ঘটনাগুলো থেকে তিনি তার কাহিনী সংগ্রহ করেছেন, এবং সেই কাহিনীগুলোকে তিনি তার সহজ সরল ভাষা দিয়ে পাঠক সমাজের সামনে কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং বলা যেতে পারে প্রত্যেকটা গল্পই, তার গল্প উপন্যাস পাঠক হৃদয়কে কিন্তু জয় করেছিল। শিশু মনের, তখনকার দিনে যে শিশু মানে তখনকার দিনে সমাজ ব্যবস্থায় নারীর ভূমিকা কি ছিল, নারীর স্বাধীনতা কি ছিল, নারীর মনস্তত্ত্ব, শিশু মনের যে অনুভূতি, এই সবগুলো তিনি
খুব সুন্দরভাবে বুঝতেন এবং এই বিষয়গুলি ছিল তার সাহিত্যের বিষয়বস্তু। আমরা যে ছোট গল্পটা পড়বো আজকে, জ্ঞানচক্ষু, সেটাও ঠিক ওই রকমই একটা কিশোর বয়সের একটা ছেলে, তাকে নিয়ে, যেটা তার গল্প সংকলন কুমকুম থেকে নেওয়া হয়েছে। আমি কি বলেছিলাম যে তার প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন, তারপরে তিনি বহু উপন্যাস, ছোট গল্প লিখেছেন। প্রায় 30টার বেশি তিনি গল্প সংকলন লিখেছিলেন, যার মধ্যে প্রায় 1500 গল্প ছিল। 200রও বেশি কিন্তু উপন্যাস তিনি লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, শশীবাবুর সংসার, অগ্নি পরীক্ষা, সাগর শুকায় যায় ইত্যাদি। এই প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটার জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার তিনি কিন্তু পেয়েছিলেন। এই যে দেখো, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা, এই 3টে উপন্যাসকে বলা হয় ত্রয়ী। অসামান্য সে সৃষ্টি ছিল তার, এবং এই গল্প আজও পাঠক হৃদয়কে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং নারীর হৃদয়কে বোঝবার একটা যেন আয়না হিসাবে যেন এই গল্পগুলো, এই উপন্যাসগুলো মধ্যে থেকে আমরা পাই। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিও পেয়েছেন। 1995 খ্রিস্টাব্দে এই অসামান্য সাহিত্যিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর প্রয়াণ ঘটে। জ্ঞানচক্ষু গল্পটা পড়ার আগে আমরা একটু তার বিষয়বস্তুটা একটু সংক্ষেপে জেনে নিই। জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্রই হলো তপন নামে একটা বালক। তপন এই পর্যন্ত যে বইপত্র পড়েছে, সেই বইপত্রতে যে লেখক কবিদের সম্বন্ধে জেনেছে, তার মনে হয়েছে এই লেখক কবিরা সাধারণ মানুষ নয়, তারা অন্য গ্রহের মানুষ। কিন্তু সে যখন ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে গেল, সেখানে গিয়ে সে জানতে পারলো ছোট মাসির সাথে যার বিয়ে হয়েছে, অর্থাৎ মেসো, সে অধ্যাপক, কলেজের অধ্যাপক এবং লেখক। লেখক মেসোকে দেখে তার কিন্তু জ্ঞান চক্ষু খুলে গেল। অর্থাৎ জ্ঞান চক্ষু মানে কি? বোধোদয়। কারণ তার ধারণা ছিল লেখক কবিরা কখনো সাধারণ মানুষের মতো হয় না, কিন্তু এই মেসোকে তো দেখে মনে হচ্ছে মেসো তো লেখক, কিন্তু মেসো তো সাধারণ মানুষের মতো, তার বাবা কাকার মতো নেই। দাড়িকা মায়ের সকালে ঘুম থেকে উঠে দাড়িকা মায়ের গল্প করে, সাধারণ বিষয় নিয়ে আলোচনা করে, রাজনীতি নিয়ে আলোচনা, সিনেমা নিয়ে আলোচনা করে, সবই একই রকম। তাহলে লেখক সম্বন্ধে তার প্রথম বোধোদয় হলো, অর্থাৎ ভুল ধারণাটা তার ভাঙল। পরবর্তীকালে এই লেখক মেসোকে দেখে তার মনে হলো যে সেও তো তাহলে লেখক হতে পারে। এই মনে করে সে কি করলো, একটা গোটা গল্প লিখে ফেললো। লিখে ফেলার পর সেই গল্পটা ছোট মাসির আগ্রহে ছোট মেসোর কাছে গিয়ে পৌঁছালো, এবং ছোট মেসো তখন তপনকে খুশি করবার জন্য বললো, বাহ, ভালোই তো লিখেছো। তাহলে ছোট মাসি বললো, তাহলে যখন লিখেছে এত সুন্দর, তুমি যদি বলছো ভালো লিখেছে, তাহলে এটা ছাপাচাপি দেওয়ার ব্যবস্থা করো। ছোট মেসো বললো, ঠিক আছে, সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক, যে তার সাথে তো আমার জানাশোনা আছে, তাকে বললেই সে এই গল্পটা ছাপিয়ে দেবে। তপনের মন তো আনন্দে উতলে উঠল। কল্পনা করতে পারছে না সে যে তার গল্প ছাপারা অক্ষরে বেরোবে এবং সবার হাতে হাতে ঘুরবে, সবাই তাকে চিনবে লেখক বলে। তো এই আনন্দে সে আরো বেশ কিছু কয়েকটা লেখা লিখে ফেলল। ইতিমধ্যে মেসো তো চলে গেল। তপনের মনের মধ্যে সব সময় খালি হতে থাকলো যে কবে তার লেখাটা পত্রিকার আকারে ছেপে বেরিয়ে ছাপার অক্ষরে তার হাতে এসে পৌঁছবে। অবশেষে একদিন এরকম এলো
মেসো আসলো, মেসোর হাতে সেই পত্রিকা ছাপার অক্ষরে তার গল্প বেরিয়েছে, সেই সন্ধ্যা তারা পত্রিকায় বেরিয়েছে, এবং সবাই তার গল্পটা দেখে সবাই তার খুব নামটাম করছে, সবাই তাকে খুব বাহবা দিচ্ছে। মনে তো খুব আনন্দ হলো, খুব খুশি হলো সে মনে মনে। অবশেষে যখন সে নিজের হাতে ওই বইটা পত্রিকাটা পেলো এবং তার গল্পটা পড়লো, পড়তে গিয়ে সে অবাক হয়ে গেল। কেন অবাক হয়ে গেল? কারণ ছোট মাসি এর আগেই বলেছিল যে লেখাটা ভালোই হয়েছে, তবে একটু ছোটখাটো কারেকশন করতে হবে, কারেকশন করে দিলেই ভালো হবে। কিন্তু দেখা গেল তপনের হাতে যখন লেখাটা এলো, তখন তপন দেখলো লেখাটা মধ্যে সে আর নিজেকে খুঁজে পাচ্ছে না। কারেকশনের নামে ছোট মেসো পুরো গল্পটাই পাল্টে দিয়েছে। এতে তপনের আত্মসম্মানে লাগলো, দু চোখ বেয়ে তার জল গড়িয়ে এলো। সকলে হয়তো তার অনেক প্রশংসা করছে, কিন্তু সে তো নিজে জানে এই গল্পের মধ্যে সে নিজেকে খুঁজে পাচ্ছে না। তখন থেকে সে কি করলো, প্রতিজ্ঞা করলো যে না, আর এরপর থেকে সে যদি কোনো গল্প, কোনো লেখা লেখে, তাহলে আর কারোর মাধ্যমে সে সেটাকে ছাপাতে দেবে না। সে নিজে গিয়ে ছাপার অফিসে গিয়ে সেটা জমা দেবে। যদি তারা মনে করে তার গল্পটা ছাপার যোগ্য, তাহলে ছাপা হবে, যদি না ছাপা হয় না ছাপা হবে। এইভাবেও তার জ্ঞানচক্ষু ফিরল যে অন্যের সহায়তায় নয়, আত্মসম্মানে বলিয়ান হয়ে, এবং তার সত্যি কথা তার আত্মসম্মানটা জেগেছিল, সে তো খুশি হতেই পারত না, সে তো নিজেকে খুঁজে পেনি তার গল্পের মধ্যে। তখন সে ভাবলো যে না, আর সে কাউকে দিয়ে গল্প লেখাবে না, এই গল্প ছাপাতে দেবে না, সবটাই সে নিজে করবে। সে যদি ছাপা হয় তো ভালো, না হলে না হলো। এই হলো গল্পের বিষয়বস্তু। কিন্তু আমাদের বিষয়বস্তুটা পড়লে তো চলবে না, শুধু আমাদের মূল গল্পে যেতে হবে। মূল গল্পে যেতে গেলে প্রথমেই তোমাদেরকে আমি যেটা বলবো, আমি গল্পটা পড়বো এবং তোমাদেরকে আমি, দেখো আমি হাতে একটা পেন্সিল নিয়েছি, তোমাদেরকে আমি প্রথমেই বলবো হাতে তোমরা গল্পটা পড়তে পড়তে পেন্সিল রাখবে, নেবে যেখানে যেখানে বললো। কারণ তোমাদের 40%, অর্থাৎ 10 নম্বর তো তোমাদের প্রজেক্টে যাবে, তো থাকে 90 ফাইনাল পরীক্ষা। আমি ফাইনাল পরীক্ষার কথা বলছি। ফাইনাল পরীক্ষা বলো বা সামেটিভ বলো, সেখানে 40%, মূল নাম্বারের 40% আসবে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ যার মান থাকে 1 নম্বর, সেই মিলে কিন্তু 40% হয়। অর্থাৎ যদি তোমরা 90 নম্বরের পরীক্ষা দাও, তখন 90 অর্থাৎ 40%, 4 নং 36, অর্থাৎ 35-36টা কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো থাকবে, কোনোটা 17টা, কোনোটা 18টা। আর যখন তোমরা 40 নম্বরের পরীক্ষা দেবে, সেখানেও তোমরা 40, অর্থাৎ মনে করো 40-এ 4 15-16টা তোমাদের 1 নম্বর, এবং এমসিকিউ এবং 2 নম্বরের যে এক কথায় উত্তর দাও, এই দুটো মিলিয়ে 15-16টা কোশ্চেন থাকার কথা বোর্ডের নিয়ম অনুযায়ী। তাহলে এই এমসিকিউ এবং এক কথায় উত্তর দেয়, এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে খুঁটিয়ে পড়তে হবে, এবং খুঁটিয়ে পড়তে গেলে তাহলে তোমাদেরকে হাতে কিন্তু পেন্সিল নিতে হবে। আমি যেখানে যেখানে বলবো তোমরা সেখানে সেখানে কিন্তু দাগ দেবে। আমি তোমাদের বলে দেবো কোনটা এমসিকিউ কোশ্চেন, কোনটা 1 নম্বরের কোশ্চেন, কোনটা 3 নম্বরের কোশ্চেন আসবে, কোন দিক থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। আমি তোমাদেরকে পড়তে পড়তে সেগুলো বলবো। আশা করি তোমরা সেগুলো মন দিয়ে শুনবে। সরি। তাহলে প্রথমেই আমি বললাম জ্ঞানচক্ষু গল্পটা কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। গল্প আমি শুরু করছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল মানে আমরা যে গুলির মতন, গুলি ছোট ছোট বাচ্চারা যে গুলি খেলে না, সেই গুলির মতন হয়ে গেল, একদম স্থির হয়ে গেল। যার নতুন মেসমশাই, যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দিদার ঘটাপটা করে সেই নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে বিষয়।
তাহলে প্রথমেই কিন্তু আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে? এক নম্বরের প্রশ্ন হয়তো থাকলো, মানে 2 নম্বর দাগে যে প্রশ্নগুলো থাকে এক কথা উত্তর দাও, সেই প্রশ্ন যে তপনের চোখ কেন মার্বেল হয়ে গেল। অর্থাৎ নতুন মেশোকে তোমরা উত্তর এইভাবে লিখবে যে তপনের লেখক সম্বন্ধে ধারণা ছিল অন্য, কিন্তু নতুন মেশো একজন লেখক, তাকে সামনাসামনি দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল। দেখো এক কথায় উত্তর হয়ে গেল তোমাদের। আচ্ছা, এরপরে তার মানে নতুন মেশো একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতোই না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপন। আসলে ওই যে বললাম না, তপনের একটা ধারণাই ছিল লেখকরা এই গ্রহের মানুষরা সাধারণ মানুষের মতন নয়, তার ধারণা ছিল তার একটু অন্য ধরনের। কিন্তু মেশোকে দেখে দেখছে, আরে বাবা, এ তো দেখছি আমার বাবা, মামা, কাকার মতনই, একই রকম তো। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে জ্ঞানচক্ষু খুলে গেল মানে কি, তার বোধোদয় হলো। তার যে ভুল ধারণাটা ছিল লেখক সম্বন্ধে, সে ধারণাটা কিন্তু ভেঙে গেল। তাহলে প্রথম তার জ্ঞানচক্ষু খুললো কখন? ছোট মেশোকে দেখে। হলো। তোমাদের একটা প্রশ্ন এরপরে থাকতে পারে, যেটা 3 নম্বরের প্রশ্ন, এই বাক্যটাকে ধরে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খোলার কারণ কি? 3 নম্বরের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাহলে তোমাদের উত্তরটা কি করে সাজাতে হবে? তো দেখো এখানে রয়েছে, দেখো আশ্চর্য, কোথাও কিছু ওলটপালট নেই, অন্য কিছু নেই, একেবারে নিছক মানুষ। অর্থাৎ তার ধারণা ছিল লেখকরা অন্য রকম হয়, কিন্তু নতুন মেশোকে দেখে তার ধারণা পাল্টে গেল, সে একদম নিছক মানুষ, বাবা কাকা মামার মতন একদম নিছক মানুষ, ওদেরই মতন দাড়ি কামায়, সিগারেট খান, খেতে বসে বলেন আরে বাস এত কখনো খাওয়া যায়, বলে অর্ধেক তুলে দেন, চানের সময় স্নান করেন, ঘুমানোর সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামার মতো খবরের কাগজ যে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেরোন সেটি খুঁজে। এইটা অর্থাৎ এই যে আচরণ, মেশোর যে আচরণ, এই আচরণটা দেখে তার জ্ঞানযোগ্য অর্থাৎ বোধোদয় হলো সে সাধারণ মানুষেরই মতো। 3 নম্বরের উত্তরটা লিখতে গেলে তোমাদেরকে এটাকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে? কঠিন কি লাগছে? মোটেই কঠিন না। আচ্ছা, তাছাড়া আচ্ছা, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তাহলে 1 নম্বরের প্রশ্ন, মামার বাড়িতে তপন এসেছে কিসের জন্য? ছোট মাসির বিয়ে উপলক্ষে, নিশ্চয়ই তোমরা পারবে। আর ছুটি আছে বলে রয়ে গেছে, কিসের ছুটি? ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে। তাহলে ছোট মাসির বিয়েটা কখন হয়েছিল? গরমের ছুটিতেই হয়েছে। ঘুরিয়ে তোমাদের একটু প্রশ্ন দিতে পারে। তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহে জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতনই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি, সেই দিকে ধাবিত হলো মানে এগিয়ে গেল। এখানে কিন্তু আমরা একটা ছোট্ট কোশ্চেন পেলাম যে ছোট মেশোর পেশা কি, অর্থাৎ তিনি কি করেন, কি করে তিনি তার মূল রোজগারের পথটা কি? আসলে তিনি একজন অধ্যাপক। লেখক বা গল্প লেখাটা তার নেশা, পেশা না। তাহলে পেশা হলো কি? প্রফেসর, অধ্যাপক।
তপনও আচ্ছা, ছোট মাসি সেই দিকে ধাবিত হলো। কোন দিকে? ছোট মেশোর দিকে। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলে গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। ওই যে বললো না, তপনেরই বা লেখক হতে বাধা কিসের? অর্থাৎ সেই সুযোগে বেশ গল্প লেখার কথা ভাবলো। তপন অবশ্য মাসির এই হইচয়ে মনে মনে পুলকিত, মুখে করলো, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরের কাছে। এই যে দেখো, অর্থাৎ ছোট মাসি তপনের একটা লেখা নিয়ে ছোট মেশোর কাছে গেল। ছোট মেশো তখন একটু ঘুমাবে ঘুমাবে করছে, ঠিক সেই সময় তাকে গিয়ে তার দিকে গেল এবং তার হাতে লেখাটা দিল। তপন একটু প্রথমে লজ্জা লজ্জা পাচ্ছিল, কিন্তু মনে মনে ভাবছিল দেওয়াটা ভালো, কারণ তপন মেশো তো একজন লেখক, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে, কারণ তিনি নিজে একজন লেখক। রত্নের মূল্য জহুরির কাছে। ডাক দাও তলায়। এখানে রত্ন কে? রত্ন হলো কে? তপন। জহুরি কে? অর্থাৎ রত্ন হলো গ্রহরত্ন, আর জহুরি হলো যে গ্রহরত্ন চেনে। তাহলে এখানে রত্ন হলো তাহলে তপন। আর তপন যে লেখাটা লিখেছে সেই লেখাটা কতটা ভালো লেখা, কতটা গ্রহণযোগ্য, সেটা বোঝার ক্ষমতা একমাত্র জহুরি রূপ ছোট মেশোরই রয়েছে। একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করে নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। লেখক মেশো তপনকে ডেকে বললেন, তোমার লেখাটা তো ভালোই হয়েছে, একটু কারেকশন করে দিতে হবে বটে, তবে কারেকশন করে দিলে বেশ এটা ছাপতে দেওয়া যেতে পারে। তখন প্রথমে ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখি মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। অর্থাৎ যে স্বপ্নটা সে এতদিন দেখেছে, যে সেও লেখক হবে, তার লেখা গল্প ছাপার অক্ষরে বেরোবে, সবাই সেটা পড়বে, এটা তবে সত্যি হতে চলেছে। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। তলে দাগ দাও। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজটা? অর্থাৎ তপন যে গল্পটা লিখেছে সেই লেখাটা যদি ছোট মেশো ছাপতে দেয়, তাহলে সেটাই হবে মেশোর উপযুক্ত কাজ, অর্থাৎ তপনকে সবার সামনে লেখক হিসেবে পরিচিত করা। হলো 1 নম্বরের প্রশ্ন, তোমরা এটা পেলে। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে তপনের লেখা গল্পটা লেখক মেশো কোথাকার সম্পাদক, কোন পত্রিকার সম্পাদককে বলে ছাপানোর কথা বলবেন? সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে বলবেন, এবং তিনি তো একজন গুণী মানুষ, সম্পাদক তার কথাটা ফেলে দিতে পারবে না। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। তলায় দাগ দাও। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথা? আর সবাই তপনের গল্প শুনে হাসে। কোন কথা? অর্থাৎ তপন গল্প লিখেছে এবং সেই গল্পটা ছোট মেশোর হাতে গেছে, ছোট মেশো বলেছে গল্পটা ভালোই লিখেছে, এই কথাটা চায়ের টেবিলে ওঠে। সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে। তাহলে তপনের বয়সী তোমাদের এখানে প্রশ্ন থাকবে, হয়তো 1 নম্বরের প্রশ্ন থাকবে, দাগ দাও তলা, যে তপনের বয়সে ছেলেমেয়েরা গল্প লেখে কি নিয়ে?
নয় রাজারানীর গল্প লেখে, নয় খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প লেখে, অথবা না খেতে পেয়ে মরে যাচ্ছে মানুষ, এই নিয়েই গল্প লেখে। কিন্তু তপন সেদিকে যায়নি। তপন শুধু ভর্তি হওয়ার দিন, অর্থাৎ স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো বিষয়। তাহলে অন্যান্যদের সাথে তপনের পার্থক্য কি? অর্থাৎ তপনের বয়সী অন্যান্য ছেলেরা যে বিষয় নিয়ে, যে ভাবনা নিয়ে গল্প লেখে, তপনের সাথে সেটা কিন্তু ম্যাচ করে না। তপন লিখেছে যে গল্পটা, তার বিষয়বস্তু কি? অর্থাৎ তার স্কুলের প্রথম দিন যখন সে ভর্তি হলো, সেই দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে সে তার গল্পটা লিখেছে। ওর হবে, ছোট্ট করে দাগ দাও, দেখো ওর হবে। কার হবে? তপনের হবে। কি হবে? লেখক হওয়া হবে। কেন হবে? কারণ আর পাঁচটা ছেলের মতন সে কিন্তু বাঁধা ধরা ছকে কিন্তু সে গল্প লেখে। সে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের অনুভূতি দিয়ে গল্পটা লিখেছে। বুঝতে পারলেন ব্যাপারটা? তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। দাগ দাও তলায়। কেন সে বিহ্বল দৃষ্টিতে তাকায়? অর্থাৎ বেশও তার নামে প্রশংসা করছে। তার এতদিনের স্বপ্ন, অর্থাৎ লেখক হওয়ার স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে। লেখক হওয়ার আর কোনো বাধা থাকছে না। ছোট মেশোর মুখে এই প্রশংসা শুনে সে বিহ্বল হয়ে যায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটা নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কিসের জন্য দিন গোনে? কবে তার লেখাটা ছাপা হয়ে বেরিয়ে আসবে, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকে তোর আশে গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। এখনকার ছেলেমেয়েরা গল্প কম পড়ে, কারণ টিভি মোবাইলে দৌলতে তাদের পড়তে লাগে না। কিন্তু তখনকার সময়, যে সময় গল্পটা লেখা হয়েছে, সেই সময় বিনোদন বলা যেতেই পারে ছোট ছোট ছেলে মেয়েদের বা মানুষ যারা একটু সাহিত্যপ্রেমী, তারা গল্প পড়ে কিন্তু তারা দিন কাটাতো, সময় কাটাতো, অবসর সময় দিন কাটাতো বলবো না, অবসর সময় কাটাতো। তপনও ঠিক তাই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে সে সেটা জানলো। অর্থাৎ তলা দাগ দাও, নতুন মেশোকে দেখে জানলো সেটা কোনটা। অর্থাৎ সাধারণ মানুষও গল্প লিখতে পারে। এক কথার উত্তর থাকবে, নতুন মেশোকে দেখে জানলো সেটা। কে কি জানলো? তপন নতুন মেশোকে, তাহলে উত্তরটা হবে কি? তপন নতুন মেশোকে জানলো সাধারণ মানুষ হয়েও গল্প লেখা যায়। ব্যাস, এইটুকুই উত্তর, এর বেশি উত্তর লেখার দরকার নেই। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েনি, সেই খাতাটা আর কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। তোমাদের এখানে এমসিকিউ থাকবে, তলায় দাগ দাও। 3 তলার সিঁড়ি না 2 তলার সিঁড়ি না 4 তলার সিঁড়ি না 5 তলার সিঁড়ি? স্বাভাবিকভাবে 3 তলার সিঁড়ি লিখবে, দাগ দেবে তোমরা। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে, মানে এক আসনে বসে, একভাবে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়ায় উঠলো। এ কি ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতনই লাগছে, তার মানে সত্যি সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো তপন। দাগ দাও তলায়। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো তপন। উত্তেজনার কারণ কি? 1 নম্বরের প্রশ্ন থাকবে। কারণ তোমরা উত্তরটা লিখবে এইভাবে, লেখক মেশোর কথায় অনুপ্রাণিত হয়ে একা আসনে বসে তপন আস্ত একটা গল্প লিখে ফেলল, এবং সেই গল্পটা পড়ে সে উত্তেজনা অনুভব করলো। দেখো, এক কথার উত্তর কত সুন্দরভাবে ছোট্টভাবে লেখা যায়। কখনোই 1 নম্বরের প্রশ্নে
উত্তর 1 থেকে 2 বাক্যের বেশি কখনোই করবে না, তাতে তোমার সময় যাবে, নম্বর কিন্তু 1-এর বেশি পাবে না তোমরা। তাই নির্দিষ্ট মাপের মধ্যে উত্তরকে রাখবে। 1 নম্বর অর্থাৎ 2 নম্বর দাগে যে প্রশ্ন থাকবে 1 কথার উত্তর দাও, সেইগুলো কেবলমাত্র 1টা বাক্যের মধ্যে লেখার চেষ্টা করবে, যদি অতিরিক্ত হয় সেটা 2 বাক্য, তার বেশি কখনোই করবে না। আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছে। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সে। তাহলে এখানে প্রশ্ন থাকবে এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন, ছোট মাসি তপনের চেয়ে কত বড়? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। এমসিকিউ থাকলে তোমার এরকম থাকবে। আর যদি এমসিকিউ না থাকে 1 নম্বরের, তাহলে ছোট মাসি তপনের চেয়ে বছর আষ্টেকের বড় হলেও কিন্তু তারা সমসাময়িক, সমসাময়িক না, সমবয়সী প্রায়, অর্থাৎ দুজনকে বেশ তপন তার মনের কথা মাসিকে বলতে পারে। উত্তরটাকে তোমরা যদি 1 নম্বরের অর্থাৎ 2 নম্বর দাগের প্রশ্নে থাকে, তাহলে তোমাকে লিখতে হবে কি, যে ছোট মাসি তপনের চেয়ে বছর আষ্টেকের বড় হলো প্রায় সমবয়সী, কারণ তপন তার মনের কথাগুলো ছোট মাসিকে বলতে পারে, সব কথা বলতে পারে। ব্যাস উত্তর হয়ে গেল। কাজে মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে মানে সবার আগে দিয়ে বসে। তাহলে এই ভয়ানক, তলায় রাখতো আনন্দের খবর, ভয়ানক আনন্দটা কি? ওই একই উত্তর, একা শোনে বসে সে একটা গোটা গল্প লিখে ফেলেছে। এটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না, তাই এই অবিশ্বাস্য ঘটনাটা সে ছোট মাসিকে, ভয়ানক আনন্দের খবরটা সে ছোট মাসিকে দিল। দেখো উত্তর লিখে দিচ্ছ কি সুন্দর করে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি মানে বেশ একটু যাকে বলে একটু, যেহেতু স্বামী অধ্যাপক এবং লেখক, তাই একটু মুরব্বি বলতে মাতব্বর বলা যেতে পারে, বেশ একটু সবসময় একটু বড় বড় ভাব দেখায়। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলে বেশ পিঠ চাপড়ে সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলি ফুকলি করিসনি তো? আর ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করছি বই তো নয়, রোজ তো তোর মেসমশাইকে দেখায়। কিন্তু গেলেনই যে, ওটা ছোট মেশো কোথায় গেছেন? কোথায় গল্পের সেই আঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটা, যার জন্য হা করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও আচ্ছা, সেখান থেকে তো সে মামার বাড়ি থেকে তারপর সে গল্পটা লিখে বাড়িতে চলে এসছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। সবাই তাকে নিয়ে একটু ঠাট্টা তামাশা করছে, কারণ কথাটা তোর চাউর হয়ে গেছে, তপনের লেখক হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো লিখেছে, এইসব গল্প তার বাড়িতেও হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, দিনেশ তাকে নেবে বেশ ঠাট্টা চলছে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। তাহলে তলে দাগ দাও, ঠাট্টা তামাশার মধ্যে তপন কটা গল্প লিখেছে? 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোমটাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। কি লিখছে? গল্প লিখছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটির সম্পর্কে একদম আশা ছাড়া হয়েই গেছে, অর্থাৎ যে গল্পটা সে প্রথম লিখেছিল। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা, অর্থাৎ সময় অনেকটা অতিক্রান্ত হয়েছে। সেই যে লেখাটা মেশোকে দিয়েছিল, সেই লেখাটা নিয়ে তো অনেক স্বপ্ন টপ্ন ছিল, কিন্তু এত সময় চলে গেছে সেটা নিয়ে এখন তার আর ভাবনা চিন্তা নেই। না ভাবছে আর কি হবে, কি হবে না, এইসব ভাবনা চিন্তা করছে। এইরকম সময় ঘটলো সেই ঘটনা। তলে দাগ দাও, এমন সময় ঘটলো সেই ঘটনা। ঘটনাটা কি? ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে 1 সংখ্যা সন্ধ্যা তারা। ঘটনাটা কি? অর্থাৎ ছোট মাসি এবং মেশো সন্ধ্যা তারা পত্রিকাটি নিয়ে সন্ধ্যা তারা পত্রিকার একটা পত্রিকা নিয়ে বাড়িতে এলো।
কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? হেতু মানে কারণ। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটা আজ এলো? কোনটা সুখের দিন? অর্থাৎ তার নিজের হাতের লেখা গল্প ছাপার অক্ষরে সন্ধ্যা তারা পত্রিকায় বেরিয়েছে। এইটাই হলো তার জীবনের সবচেয়ে সুখের দিন। তোরা দাগ দাও। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? প্রশ্ন থাকবে, তলা দাগ দাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটা কি? তার মতন সাধারণ, উত্তরটা তাহলে আমি বলছি, তার মতন সাধারণ একটা ছেলের নিজের হাতের লেখা গল্প ছাপার অক্ষরে সন্ধ্যা তারা পত্রিকায় বেরিয়েছে এবং সেটি হাজার হাজার ছেলে মেয়ের হাতে হাতে ঘুরবে এবং তারা সেটা পড়বে, এটাই তার কাছে একটা অলৌকিক ঘটনা। দেখো 1 নম্বর উত্তর কি সুন্দর করে বলা হলো। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নামও আছে। অর্থাৎ একটা বই যখন লেখা হয়, বইতে কি কি গল্প, কি কি বিষয় রয়েছে সেগুলো একটা সূচিপত্র প্রথমে থাকে। সেই সূচিপত্রতে তার নাম আছে। নামটা কি? প্রথম দিন নামে গল্প লিখেছে কি? শ্রী তপন কুমার রায়। তাহলে তার গল্পটার নাম কি? দাগ দাও তলায়। প্রথম দিন। নাম কি? শ্রী তপন কুমার রায়। এখানে তোমাদের এমসিকিউ থাকবে তপন কুমার রায়, তপন কুমার ঘোষ, তপন কুমার বসু, এরকম অনেক কিছু বলতে পারে। এতক্ষণ আমরা তপন পেলাম, কিন্তু এবার আমরা পুরো নামটা পেলাম, তপন কুমার রায়। ঠিক আছে, এমসিকিউ এখানে থাকবে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কেন শোরগোল পড়ে যায়? তলায় দাগ দাও। সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? অর্থাৎ তপনের হাতে লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপার অক্ষরে বেরিয়েছে, এইটা জেনে বাড়িতে শোরগোল পড়ে যায়। ব্যাস, 1 নম্বর উত্তর শেষ। দেখো, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি। সকলে হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছো তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমর হয়। তাহলে মেশো কি বললো? মেশো বললো, মেশো একটু মৃদু মৃদু হাসলো। সবাই যখন বলছে এটা নিয়ে খুব প্রশংসা করছে, তখন একটু মৃদু মৃদু হেসে বলল, একটু একটু লেখাটা ঠিক আছে, নেহাত কাঁচা হাতে লেখা তো, একটু একটু কারেকশন করতে হয়েছে। মাসি যাই হোক তপনের হয়ে কথা বললো, ঠিক আছে, নতুন নতুন ওরকম হয়। ক্রমশ এই কথাটা ছড়িয়ে পড়ে। তলে দাগ দাও। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? তাহলে তপনের লেখা প্রথম গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছেপে বেরিয়েছে, সেটি ছোট মেশো নিজে নিয়ে এসেছে এবং সকলের কাছে কথাটা পৌঁছেছে। সকলের কাছে পৌঁছেছে এবং ছোট মেশো বলেছে যে লেখাটা একটু আধটু কারেকশন করে দিতে হয়েছে, নেহাত কাঁচা হাতের লেখা তো। এই কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ল, ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই? তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। অর্থাৎ এখানে ক্রেডিটটা গেল কার কাছে? ছোট মেশোর কাছে। ছোট মেশো ছিল বলে কাঁচা হাতের লেখা সে কারেকশন করে দিয়েছে একটু, সেই জন্যই ছাপা হয়েছে। মেজো কাকু বললেন, ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে তোমাদের এখানে 1 নম্বরের অর্থাৎ 2 নম্বরের প্রশ্নে যে 1 নম্বরের প্রশ্ন থাকে সেটা হলো মেজো কাকু কি বললেন। তাহলে মেজো কাকু বললেন কি? তপনের লেখা ছাপা হয়েছে দেখে মেজো কাকু বললেন, ওইরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, তাদের থাকলেও তারাও চেষ্টা করে দেখতে। আমাদের বলবে না কিন্তু, পরোক্ষ উক্তিতে তোমাকে বলতে হবে, তাদের থাকলে, এরকম মেশো থাকলে তারাও চেষ্টা করে দেখবে।
ঠিক আছে। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আত্মপ্রসাদ মানে কি, খুব সে গর্বিত হয়েছে তার স্বামীর দৌলতেই তপনের লেখা ছাপা হয়েছে, কাঁচা হাতের লেখা ছাপা হয়েছে। বসে বসে ছোট মাসি কি খাচ্ছে, ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্প কথা, আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? অর্থাৎ ছোটখাটো লেখকদেরকে কে পাত্তা দেয়? তপনের মেশো একটু লেখালেখিতে পারদর্শী, তার লেখা বই ছাপা হয়েছে, তাই তার কথা মান্যতা দিয়ে সম্পাদক, সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক সেটাকে ছেপে দিয়েছে। তখন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। অর্থাৎ সেখানে তপনের লেখার প্রশংসার চেয়েও প্রশংসা বেশি হচ্ছে কার? ছোট মেশো। অর্থাৎ তার প্রচেষ্টাতে তপনের লেখা, কাঁচা হাতের লেখা কারেকশন করার পর ছাপানো হয়েছে, সমস্ত কৃতিত্বটাই তার ছোট মেশো। সেখানে তপন যেন কোথায় নিজেকে হারিয়ে ফেলছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদটা সে খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? এখানে তো তার লেখার প্রশংসা হচ্ছে না, প্রশংসাটা হচ্ছে কার? ছোট মেশো। অর্থাৎ ছোট মেশো অনুকম্পা মানে কি, তিনি দয়া করেছেন ছোট তপনকে, সেই কারণেই তার কাঁচা হাতের লেখা ছাপানো হয়েছে। তার মানে সন্ধ্যা তারা পত্রিকা সম্পাদক করে আঙুল দিয়েও তার লেখা তুলে দেখত না। এই বিষয়টা তপনের ভীষণ মনে লাগলো। তাই লেখা ছাপানোর যে আনন্দ হওয়ার কথা তপনের, কিন্তু সেটা হলো না। এই পর্যন্ত থাকলো আজকের পড়া আমাদের। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা বুঝেছো কিভাবে উত্তর লিখতে হয়, উত্তরের পরিধি কি করতে হবে। কারণ তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে 3 ঘন্টার পরীক্ষা হবে, সেই 3 ঘন্টার পরীক্ষার যেটা মনে করো 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ কোশ্চেন থাকবে, এক কথায় উত্তর দেওয়া কোশ্চেন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে, এরকম থাকবে। প্রত্যেকটা নাম্বারের জন্য নির্দিষ্ট সংখ্যক বাক্য তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। যদি তুমি না পারো তাহলে কিন্তু পুরো প্রশ্ন তোমরা কিন্তু শেষ করে উঠতে, উত্তর লেখা শেষ করে উঠতে পারবে না তোমরা। তাই প্রথম থেকে জেনে নাও কেমন ভাবে উত্তর লিখতে হয়। আমি তোমাদেরকে এতক্ষণ বললাম 1 নম্বরের প্রশ্ন যেগুলো থাকবে তাতে একটা বাক্য, জোর হলে 2টো বাক্যের মধ্যে লিখবে। আমি তোমাদের সব বলে দেবো কিভাবে উত্তর তোমরা লিখবে, কিভাবে উত্তরের পরিধিকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখবে, এগুলো সব আমি তোমাদেরকে বলে দেবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমারও ভালো লাগবে যদি তোমরা কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যটা জানাও। আমি অনুপ্রাণিত হব এবং আরো ভালো ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ।